প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অভিজ্ঞতা একের 4 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। 4 নম্বর পর্বে আজকে আমরা 5 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 5 নাম্বার অঙ্কে দেওয়া আছে কি আমরা দেখতেছি। 5 নাম্বার অঙ্ক হচ্ছে মান নির্ণয় করার অঙ্ক। তো মান নির্ণয়ের অঙ্কের মধ্যে আমরা দেখতেছি এখানে 3টা অঙ্ক দেওয়া আছে। ক নম্বর অঙ্ক হচ্ছে কি n ইন্টিগ্রেশন 2n, খ নম্বর অঙ্ক হচ্ছে n ইন্টিগ্রেশন a, গ নম্বর অঙ্ক হচ্ছে 2n ইন্টিগ্রেশন b। যেখানে n হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যাকে আমরা সবাই কিন্তু জানি, আমরা আগে ক্লাসও জেনে এসেছি যে n স্বাভাবিক সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয় আর ক্যাপিটাল লেটার n দ্বারা প্রকাশ করা হয়। আর n ইকুয়াল এখানে 1 2 3 4 5 6 এভাবে অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান যাবে। আর এখানে বলা হচ্ছে 2n হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। সকল ধনাত্মক জোড় সংখ্যা বলতে কি বোঝায়, অর্থাৎ 2 4 6 8 10 এভাবে 12 14 এভাবে অসীম পর্যন্ত। এ হচ্ছে কি সকল বিজোড় সংখ্যার সেট। এ হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট, অর্থাৎ +1 3 5 7। যেহেতু সকল বিজোড় সংখ্যা তাহলে মাইনাসগুলো আসবে এখানে, -1 -3 -5 -7 এভাবে অসীম পর্যন্ত, ডান দিকে এভাবে অসীম পর্যন্ত। তারপরে কি বলা আছে, ফি সকল মৌলিক সংখ্যার সেট। তাহলে সকল মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা কোনগুলো আমরা মৌলিক সংখ্যা বলতে বুঝি, যেমন 2 3 5 7, অর্থাৎ যেগুলাকে ওই সংখ্যা এবং 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগানো যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগানো যাবে না। যেহেতু এখানে সকল মৌলিক সংখ্যা বলছে তাহলে মাইনাস ঋণাত্মক গুলো এখানে -2 -3 -5 -7 এগুলো হলো সকল মৌলিক সংখ্যার সেট। তাহলে ক নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, ক নম্বর অঙ্ক বলা আছে n ইন্টিগ্রেশন 2n। তাহলে nটা কি, n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট কি, আমরা এখান থেকে স্বাভাবিক সংখ্যার সেটটা এখানে বসাবো, n এর মান স্বাভাবিক সংখ্যার সেট বসালাম, তারপরে ইন্টিগ্রেশন চিহ্ন, তারপরে এখানে 2n বলতে এখানে যে স্বাভাবিক সংখ্যার যে সেটটা আছে সেটাকে সেই সেটের প্রত্যেকটা উপাদানকে আমাদের 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা যদি এটা স্বাভাবিক সংখ্যার সেট, কিন্তু এই স্বাভাবিক সংখ্যার সেটকে যদি আমরা যদি 2 দ্বারা প্রত্যেকটা উপাদানকে, যেমন 1কে যদি 2 দ্বারা গুণ, কিন্তু 1কে 2, তারপরে 2কে 2 দ্বারা গুণ করে 2 গুণে 4, 3কে 2 দ্বারা গুণ 3 গুণে 6 এভাবে, কিন্তু 4কে 2 দ্বারা গুণ করে 2 গুণে 8, 6কে 2 দ্বারা গুণ করে কত 12 এভাবে অসীম পর্যন্ত যাবে। এই দুইটা সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন চিহ্ন দেওয়া আছে তাহলে এই দুইটা সেটের কমন উপাদান নিয়ে আমাদের কি হবে, পরবর্তী সেটটা গঠন হবে। তাহলে আমরা দেখতেছি এখানে কমন যাচ্ছে কি, এখানে 2 আর এখানে 2, তাহলে 2 কমন যাচ্ছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 কমন যাচ্ছে, এখানে 6 কমন যাচ্ছে। তারপরে এখানে অসীম পর্যন্ত অনেকগুলো সংখ্যা এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে এই সেটটা হচ্ছে কি ক সেটের ফলাফল। তারপর আমরা দেখতেছি যে খ নাম্বার অঙ্কে বলা আছে কি n ইন্টিগ্রেশন a। তাহলে n ইন্টিগ্রেশন a, n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার সেটটা আমরা এখান থেকে এখানে বসাবো, তারপরে ইন্টিগ্রেশন চিহ্ন, তারপরে এই সেটের এই সেট কি বলা আছে, এই সেট হচ্ছে কি এই সকল বিজোড় সংখ্যার সেট। সকল বিজোড় সংখ্যার সেট আমরা কি লিখছিলাম এখানে, যে 1 3 5 7, তারপরে -1 -3 -5 -7, তাহলে এটা আমরা এখানে বসাবো। তারপরে এখানে দেখতেছি ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশন মানে কি শুধু কমন উপাদান হবে। তাহলে এই দুইটা সেট থেকে আমরা শুধু কমন উপাদান নেব, যেমন এখানে 1 কমন যাচ্ছে, তারপরে 2 কিন্তু এখানে নাই, 2 কমন যাবে না, তারপরে 3 কমন যাচ্ছে, তারপরে 5 কমন যাচ্ছে, তারপরে 7 কমন যাচ্ছে। তারপরে এইভাবে অসীম পর্যন্ত এটা এই সেটের উপাদানগুলো নেওয়া হবে। তাহলে এটাই কিন্তু আমাদের খ সেটের কাঙ্ক্ষিত ফলাফল। তারপরে দেখতেছি গ নাম্বার বলা আছে 2n ইন্টিগ্রেশন ফি। এখানে কি n হচ্ছে কি, আমরা একটু আগে বুঝাইছি যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে সকল স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা 2 দ্বারা গুণ করলে আমরা পাইতেছি 2 পাইতেছি 4 পাইতেছি 6 8 এভাবে অসীম পর্যন্ত পাবো। তারপরে ইন্টিগ্রেশন 0, তারপরে ফি হচ্ছে কি সকল মৌলিক সংখ্যার সেট। সকল মৌলিক সংখ্যার সেট অর্থাৎ সকল ধনাত্মক মৌলিক সংখ্যা এবং ঋণাত্মক মৌলিক সংখ্যা এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতেছি ইন্টিগ্রেশন করলে, অর্থাৎ কমন নিলে এই দুইটা পদার্থে কমন উপাদান আমরা পাইতেছি শুধু 2 ছাড়া আর কোনো উপাদান এখানে অন্তর্ভুক্ত হবে না। তারপরে 2 হচ্ছে কি ক নাম্বার অঙ্কে কাঙ্ক্ষিত ফলাফল। তারপরে আমি যদি পরবর্তী অঙ্কে 6 নম্বর অঙ্কে যেতে চাই, 6 নম্বর অঙ্কে কি বলা আছে, ধরি ইউনিভার্সাল সেট, অর্থাৎ ইউনিভার্সাল সকল ত্রিভুজের সেট হচ্ছে কি ইউনিভার্সাল একটা সেট, এবং এই হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট। তাহলে কি সেট এ প্রাইম বর্ণনা করা, অর্থাৎ এ প্রাইমের মান বাইর করতে বলছে। তাহলে ইউনিভার্সাল সেটটা কি বলা আছে, প্রশ্ন মধ্যে আমরা এখানে লিখবো, সমাধানের প্রশ্ন মধ্যে লিখবো যে ইউনিভার্সাল সকল ত্রিভুজের সেট, যেটা দেওয়া আছে ওইটা অনুসারে। তারপরে এই সেটটা কি সকল সমকোণী ত্রিভুজের সেট, এটা লিখলাম। তারপরে ইকুয়াল আমরা সেই সকল ত্রিভুজের সেট, যে সকল ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ এখানে কি লিখবো যে
অর্থাৎ সকল সমকোণী ত্রিভুজের সেট বলতে এখানে এটা আরো একটু ভাঙায় লেখা যায় যে সেই সকল সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা এখানে বসানো হয়েছে কি, অর্থাৎ সেই সকল ত্রিভুজের সেট যে সকল ত্রিভুজের একটি কি কোণ সমকোণ। এখন এ প্রাইম বলতে কি ইউনিভার্সাল মাইনাস এ, তো ইউনিভার্সাল হচ্ছে কি সকল ত্রিভুজের সেট, যেখানে স্থূলকোণী ত্রিভুজ থাকবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ থাকবে, তারপরে সমকোণী ত্রিভুজ থাকবে। তো স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা শুধু সমকোণী ত্রিভুজটাকে যদি আমরা কি করি মাইনাস করি, বিয়োগ করি, তাহলে আমরা পাবো কি সকল স্থূলকোণী এবং কি সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের সেট পাবো। অর্থাৎ এই যে এই সেট হলো সকল ইউনিভার্সাল হলো সকল ত্রিভুজের সেট। সকল ত্রিভুজ বলতে এখানে স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। তাহলে এই প্রাইম বলতে আমরা একটা সূত্র জানি যে ইউনিভার্সাল মাইনাস এ। তাহলে ইউনিভার্সাল সেটের উপাদান হলো সকল ত্রিভুজের সেট, অর্থাৎ স্থূলকোণী, সূক্ষ্মকোণী এবং সমকোণী ত্রিভুজ। তো সেখান থেকে যদি আমরা শুধু সমকোণী ত্রিভুজটা বাদ দিই, তাহলে থাকতে যে সকল সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ। এটাই হলো আমাদের 4 নম্বর অঙ্কের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই যে 5 নম্বর অঙ্ক এবং 4 নম্বর অঙ্কের সমাধান তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং অবশ্যই যে ধারাবাহিক অঙ্কগুলো পেতে হলে বা প্রত্যেকটা অঙ্কের সমাধান পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।